অগাস্টের শেষ সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছেন নর্থ ইস্ট নিউজ। দুই দেশের সম্পর্কের জটিলতা সমাধানযোগ্য মন্তব্য তথ্যমন্ত্রীর। ওবায়দুল কাদের একজন রাজনৈতিক জোকার, মন্তব্য চিফ প্রসিকিউটরের। 7 জনের সর্বোচ্চ শাস্তি চেয়ে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ। বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। অতীতের ভুল নীতির কারণেই অতিরিক্ত লোডশেডিং, মন্তব্য ইশরাকের। এসডিজি অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিকল্পনা সরকারের। শিক্ষায় শহর ও গ্রামের বৈষম্য কমানোর উদ্যোগ। এবং আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্তত 7 সেনা নিহত। চরম খাদ্য সংকটে মেরিন ও নৌসেনারা। স্বাগত রাতের বুলেটিনে। আমি লাইবা জান্নাত এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। অগাস্টের শেষ সপ্তাহেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি ঢাকা দিল্লিতে দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার ঘটনায় এমনটাই দাবি করছে ভারতের অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের এক প্রতিবেদনে আমেরিকার কৌশলগত অবস্থান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাবনার মতো বিষয়গুলো উঠে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর অগাস্টের শেষ সপ্তাহেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার ব্যাপারে অপারগতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তারা। এরপরই অগাস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিকল্প এই পরিকল্পনা চলছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, এমন সময় এই পরিকল্পনার কথা সামনে এসেছে যখন দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এরই মধ্যে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও। এর মাত্র একদিন আগেই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এই মাসের শুরুতেই বাংলাদেশ সফরে ভারতের হাই কমিশনারের সাথে দেখা করেছিলেন সার্জিও গোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও দিল্লিতে শীর্ষ কূটনীতিকদের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। তবে মঙ্গলবার দোভাল গোরের বৈঠকে দীনেশ ত্রিবেদী ছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও। সম্প্রতি ঢাকা সফর করা ভারতের 4 সদস্যের গোয়েন্দা ও নিরাপত্তা দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনার ফেরত আসার একটি প্রাথমিক পরিকল্পনা করছে বলেও দাবি করা হয়। ঢাকা ও দিল্লিতে আমেরিকা, ভারত ও বাংলাদেশের কূটনীতিকদের ধারাবাহিক এসব বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এসব আলোচনার কেন্দ্রে কিনা তা নিয়ে নানা গুঞ্জন উঠেছে। যদিও অজিত দোভাল, সার্জিও গোর বা দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণে সমঝোতায় আমেরিকার সরাসরি কোনো সংযোগের তথ্যও উঠে আসেনি। তারেক রহমানের সরকারের সাথে সম্পর্ক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ভারসাম্য রক্ষা আর দ্বিপাক্ষিক ও নিরাপত্তার মতো বহু বিষয় মিলিয়ে ভারতের জন্য ওই চ্যালেঞ্জ অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। অগাস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনা, দুই দেশের সম্পর্কের পরিস্থিতি, অজিত দোভালের সাথে সার্জিও গোরের বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিষয়ে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও প্রশ্ন করা হয়। তবে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কৌশলগত ও কূটনৈতিক উত্তরে ধোঁয়াশা রয়েই গেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ ভারত সম্পর্কের সব জটিলতা সমাধানযোগ্য, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরকে গুজব বলে আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, যুবকরা যাতে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হতে পারে সেদিকে মনোযোগ দিয়েছে সরকার। এজন্য তরুণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স দেওয়ার শুরু করার কথা জানান ক্রীড়ামন্ত্রী। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। আমাদের আগামী যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। ওবায়দুল কাদের একজন রাজনৈতিক জোকার। তাকে সাধারণ সম্পাদক বানিয়ে দলের বিপর্যয় ডেকে এনেছিল আওয়ামী লীগ। তার নির্দেশের কারণেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর এসব কথা বলেছেন। এই মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ও ইনান সহ 7 জনের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? এরকম বহু বক্তৃতা ও কথায় গত এক যুগ দেশের রাজনীতিতে আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিতে উঠে আসে ওবায়দুল কাদেরের নানা বিতর্কিত কর্মকাণ্ড। বিশেষ করে দলের নেতাকর্মীদের সাথে তার একাধিক ফোনালাপ শোনানো হয় আদালতকে। মারো না কেন ওদের? বুধবার ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদের জেনে শুনেই জুলাই আন্দোলনে মানুষ মারার নির্দেশনা দিয়েছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়। মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি সহ তাদের সম্পত্তি বাজেয়াপ্তেরও দাবি জানান চিফ প্রসিকিউটর। সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ হয় অথবা যে জরিমানার আদেশ হয়, সেটা কি প্রক্রিয়া আদায় হবে বা বাস্তবায়ন হবে, সেটির জন্য যেহেতু আমাদের রুলস অফ প্রসিডিওরে ক্লিয়ার কোনো প্রভিশন নাই, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায়। চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং বিভিন্ন ফোনালাপ উপস্থাপন করে সন্দেহাতীতভাবে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাকে সংবিধান লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। একই সাথে আপিল বিভাগের এজলাস কক্ষে অবিলম্বে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দেবার অনুরোধও জানিয়েছেন তারা। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা এই অনুরোধ জানান। তারা বলেন, মানুষ যখন অধিকার বঞ্চিত ও অন্যায়ের শিকার হয় তখন তারা আদালতের আশ্রয় নেয়। আদালতের দেয়ার রায়, আদেশ এবং আদালত গণমাধ্যমের সাহায্যে দেশের মানুষ জানতে পারে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেয়ার আগে গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। অবস্থান কর্মসূচিতে আইন বিটের সাংবাদিকরা ছাড়াও সম্পাদক পরিষদ, ডিইউজে, ডিআরইউ নেতারা অংশ নেন। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের দ্রুত প্রবেশাধিকার না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে,
স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয় কি তার আসলে মতিগতি। মানুষকে জানতে দিতে হবে। আপনার যদি এজলাসে জায়গা কম থাকে আপনাকে জায়গা বাড়াতে হবে, বা তথ্য প্রযুক্তি সহায়তায় আপনি এটি সাংবাদিকদের কাছে পৌঁছে দিতে পারেন। অনেক রকম অপশন আছে। জেদ ধরে গো ধরে থাকা কোনো সমাধান নাই। প্রধান বিচারপতি সেই শুভবুদ্ধি উদয় হবে যে আগামী কর্মসূচির আগেই যেন উনি নেতৃবৃন্দের সাথে বসে একটি সমাধানে পৌঁছে। বিচার ব্যবস্থার সর্বোচ্চ গার্জিয়ান যারা, সংবিধান রক্ষা করবার যারা গার্জিয়ান হিসেবে বাংলাদেশের সংবিধান তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তারা যখন দিনের পর দিন, মাসের পর মাস জানবার পরও যেই ভুল কাজটি তারা করে যাচ্ছেন, তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন হওয়াকে দায়ী করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আজকের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযোগ, জ্বালানি খাতে অতীতের ভুল নীতির কারণেই এখন অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। গরমের মধ্যে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, সঙ্গে গ্যাস সংকট, দুই মিলে নাকাল সাধারণ মানুষ থেকে শিল্প কারখানা। চলমান এই সংকট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তাৎক্ষণিক কারণ হিসেবে সমুদ্রের বৈরী আবহাওয়াকে দায়ী করলেন তিনি। বলেন, বৈরী পরিস্থিতিতে সাগরের অপেক্ষায় রয়েছে এলএনজিবাহী কার্গো। তবে এই সংকট বুধবার সন্ধ্যার মধ্যে সমাধানেরও আশা প্রকাশ করেন তিনি। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাল্লাহ। তবে সংকটের দীর্ঘমেয়াদী দায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতিকেই কাঠগড়ায় তুললেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জ্বালানি খাতকে সিন্ডিকেট ও ফ্যাসিবাদ মুক্ত করতে বর্তমান সরকার নীতিগত সংস্কারের কাজ করছে বলেও জানান তিনি। এই জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং কয়েকটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা ক্যাবিনেট সহ সংসদে আগামী সংসদ অধিবেশন যখন বসবে সেখানে নীতিমালা উপস্থাপন করা হবে। সেখানে শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। এসডিজি অর্জনে কাউকে পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় জোর দিচ্ছে সরকার। জেলা পর্যায়ে চাকরির চাহিদা ও যোগান যুক্ত করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি শহর ও গ্রামের শিক্ষায় ব্যবধান কমানো এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতেও নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। জাতীয় এসডিজি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী জাতীয় এসডিজি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আগামী 5 বছরে সরকারের নানা পরিকল্পনার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা এমন প্রবৃদ্ধি চাই যা কর্মসংস্থান সৃষ্টি করবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মশক্তিতে রূপান্তরে বিভিন্ন উদ্যোগের কথা জানায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর মাধ্যমে একই প্ল্যাটফর্মে নিয়োগদাতা ও চাকরি প্রত্যাশীদের যুক্ত করার কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। দক্ষতা উন্নয়ন, ক্যাপাসিটি বিল্ডিং ও রেফারেন্স সিস্টেমের পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে যুক্ত করা হবে বেসরকারি খাতকেও। আমরা চাই যে আমার এই জনগোষ্ঠী, এদেরকে যদি শালী চাকরির কথা বলেন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? এদেরকে এডুকেশন দিতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। ট্রেনিংয়ের সাথে সাথে স্কিল হবে, স্কিলের পরে আমরা তাকে টুলস দিতে চাই। শিক্ষায় শহর ও গ্রামের বৈষম্য কমাতেও নেওয়া হয়েছে উদ্যোগ। মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড ডে মিল এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমাদের মিড ডে মিল অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর জন্য আমরা পর্যায়ক্রমে স্কুলে টিফিনের ব্যবস্থা করি। সবার জন্য সেম ইউনিফর্ম শুরু করতে যাচ্ছি। আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যেখানে শহরের বেস্ট স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে যে টিচিং ম্যানুয়াল থাকছে, একদম অজপাড়াগা যেখানে হয়তো ভালো রাস্তা নাই, সেখানেও আমরা সেম শিক্ষা ইকুয়ালিটি এবং ফেয়ারনেসের মাধ্যমে নিশ্চিত করতে পারি। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বস্তি দিতে এবারের বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য কমানো হয়েছে কিছু উন্নয়ন প্রকল্পের ব্যয়ও। প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। হত দরিদ্র মানুষগুলো বাংলাদেশের
রুরাল বাংলাদেশে যারা আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। কারণ ওই প্রকল্পগুলো নিতে গিয়ে আবার অন্য সব উন্নয়ন প্রকল্প আমাদেরকে কিন্তু কমিয়ে আনতে হয়েছে। দেশের উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নিচ্ছে সরকার। একই সঙ্গে এসডিজির অগ্রগতি পরিমাপে সঠিক তথ্য নিশ্চিতের উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিভ্রান্তিকর কোনো পরিসংখ্যান দেবে না বর্তমান সরকার। শুধুমাত্র পলিসি দিয়ে তো হবে না, একটা সরকারের মানবিক দিক থেকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। সুলাইমান সবুজ, ওয়ান নিউজ, ঢাকা। একটি আর্থিক মডেল বদলে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী মানুষের জীবন। পুনর্ব্যবহারযোগ্য সম্পদের এই মডেল আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের যুক্ত করেছে অর্থনীতির মূল স্রোতধারায়। এই মডেল অনুযায়ী ক্ষুদ্র ঋণ নয়, প্রতিবন্ধী মানুষদের দলভুক্ত করে স্থায়ীভাবে একটি অনুদান দেওয়া হয়, যা থেকে একটু একটু ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজে বিনিয়োগ করেন তারা। সরকারও মনে করছে প্রতিবন্ধী মানুষদের জীবিকা নিশ্চিত করা জরুরি, যাতে তারা পরিবার ও সমাজের বোঝা না হয়ে থাকে। যত কষ্ট আর গ্লানি থাকুক না কেন, জীবন তো একটাই। সেই জীবন কে হারাতে চায়? খড়কুটো ধরেও সবাই চায় কোনো মতে বাঁচতে, বেঁচে থাকতে। ৩০ বছর বয়সী রাজুর কাছে জীবনের মানে হয়তো সেটাই। জন্ম থেকেই দুই পায়ের শক্তি নেই, কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রণসিংহপুর গ্রামের এই তরুণ হাল ছাড়েননি। হামাগুড়ি দিয়ে চলতে চলতেই এতটা পথ আসা। শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করেছেন রাজু। শুরু করেছেন একটা ক্ষুদ্র ব্যবসা, যার টাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় প্রতিবন্ধী মানুষের পরিচালিত একটি ফান্ড থেকে। অন্যজনের তো হাঁটতে পারে, ইয়া করতে পারে, দৌড় পারতে পারে, কিন্তু আমি তো দৌড় পারতারি না। আমার তো আল্লাহ সাথ দিছে দৌড়ে লেগে, কিন্তু আল্লাহ আমার দিছে না। পুনর্ব্যবহারযোগ্য এই আর্থিক মডেল বদলে দিচ্ছে অনেক প্রতিবন্ধী মানুষের জীবন, যা পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট, সিডিডি। মূলত ২০ জন প্রতিবন্ধী মানুষ নিয়ে একটা দল গঠন করা হয়। প্রতিটি দলকে স্থায়ীভাবে ১,৫৫,০০০ টাকা করে দেয়া হয়, যা থেকে ঋণ নেন প্রতিবন্ধী মানুষ। নির্দিষ্ট সময়ে আবার ফেরতও দেন। ময়মনসিংহ ও বরিশালের কয়েকটি উপজেলায় এই মডেলে বহু প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সংগঠনটা কিন্তু আমাদের, যদি সংগঠন চলেও জায়গা মনে করেন সংগঠনটা চলে যায়, তখন আমরা যে একটা সমিতির মতো করছি, এইটা কিন্তু যতদিন পর্যন্ত আমরা আছি এই ২০ জন সকলে মিলে আমরা এটা চেষ্টা করবো যাতে টিকে থাকার মতন। যার যখন টাকার প্রয়োজন হবে তখন দলে মিটিংয়ে আলোচনা করা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মনে করেন আমার দরকার, অথবা কালকে এই ভাইয়ের দরকার, কালকে আতিক ভাইয়ের দরকার, এমনভাবে এই প্রতি মাসে মানে যার যেটা দরকার ওইভাবে টাকাগুলো দেয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা দেয় সরকার। তবে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা মনে করছেন, শুধু ভাতা নয়, এই মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। বিশাল একটি জনগোষ্ঠীটাকে আমরা যেন অবশ্যই সামনে এগিয়ে নিয়ে আসতে পারি এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তারা যেন কারো উপরে নির্ভর করতে তাদেরকে না হয়। তাদের নিজেদের কর্মসংস্থানটুকু, নিজেদের জীবন নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু যেন নিজেরাই করে খেতে পারে এবং তারা যেন ভালো থাকে, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। আমরা যদি প্রতিবন্ধী মানুষদেরকে উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সেই জায়গায় লাইভলিহুড বলেন, এমপ্লয়মেন্ট বলেন, যদি না করি, সে যদি ঘরে বসে থাকে, we are losing out a huge amount in terms of GDP. শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায়। জীবনজয়ী রাজু সেটা প্রমাণ করেছেন। প্রয়োজন পাশে থাকা আর এতটুকু সহযোগিতা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর, আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের মেহের এবং তাসনিম নিউজ এজেন্সি এমন দাবি করেছে। এদিকে জাহাজটিতে মেরিন ও নৌসেনারা চরম খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে দিন পার করছেন বলে জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এমএস নাও। ইরান যুদ্ধ কেন্দ্র করে আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থানরত আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন নিয়ে বিস্ফোরক দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। এক প্রতিবেদনে তারা বলছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নৌসেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত ৭ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে
তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা জাহাজে থাকা ক্রুদের ক্ষোভ নিরসনে তাদের সাথে কথা বলতে যান। উপদেষ্টা যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, তখন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়, দেয়া হয় ভুয়া স্লোগান। এ সময় ক্রুদের মধ্যে শুরু হওয়া দ্বন্দ্ব ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা নৌ ও মেরিন সেনাদের পরিবারের সদস্যরা উদ্বেগ জানিয়ে সতর্ক করেন তাদের প্রিয়জনেরা চরম ক্লান্তিতে ভুগছেন, যা মারাত্মক কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। জাহাজে অবস্থানকারী এক সেনা সদস্যের মা নিকোল কনরাড MS নাওকে এক সাক্ষাৎকারে জানান, তার ছেলের ইমেইল থেকে জাহাজে তীব্র খাবার, এমনকি সাবান ও টুথপেস্টের সংকটের কথা জানতে পেরেছেন তিনি। আমার ছেলে ও তার সহকর্মীরা আধা কাপ ভাত ও মাত্র 2টি টর্টিয়া খেয়ে দিন পার করছে। তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। তাদের গোসলের সাবানটুকু শেষ। কিছু কিছু জিনিস ভাগ করে ব্যবহার করতে হচ্ছে। পিট হেগসেথ সবকিছুই জানেন, তার সেখানে যাওয়া উচিত। এই বিষয়ে জানতে চাইলে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো এজন্য সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই ট্রাম্প এই সেনাদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। That's the first piece. The second is, this is what happens when you stumble into, or when you enter into, they didn't stumble into it, he chose this war. গত 263 দিন ধরে ভারত মহাসাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে জাহাজটি ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যকর করছে। জাহাজে বিশৃঙ্খলার প্রতিবেদনের বিষয়ে এখনও ট্রাম্প প্রশাসনের কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনের সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার নিয়োগের ফল নিয়ে ছাত্র দলের বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা। আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে দেশের মানুষ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বনানী কবরস্থানে জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া শেষে রিজভী বলেন, একটি রাজনৈতিক দল 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই বীর মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই। রিজভী আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকেও। একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। পাহাড় ঘিরে ভারত ও মিয়ানমার সহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি নয়, বরং অশান্তি শুরু হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে কঠোর সামরিক অভিযান চালানো প্রয়োজন। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে। বক্তারা বলেছেন, পাহাড় ও সমতলে বসবাসকারীরা সবার একটাই পরিচয়, বাংলাদেশী, এবং এই পরিচয়েই গর্ববোধ করা উচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমেই পাহাড় সংকটের সমাধান করে গেছেন। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরও বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে সকলের সমর্থন ও সহযোগিতা করা উচিত। পাহাড় নিয়ে অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। দেখেন, পাহাড় থেকে যদি সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাহাড়ে শান্তি নয়, আরো অশান্তি শুরু হবে। যারা এই অস্ত্রধারী গোষ্ঠীগুলোর সোর্স হিসেবে কাজ করে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিদেশি শক্তির ক্রিয়ানোরক হিসেবে কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাদের অবস্থান, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে 2 দফায় বিক্ষোভ হয়েছে। এ সময় ইউএনও কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর নিয়োগ ফলাফল প্রকাশের পর থেকেই উত্তেজনা নাটোরের বাগাতিপাড়ায়। বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে যায়। পরে ইউনোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম হয়েছে। আওয়ামী লীগের অনুসারীদের সুযোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। যদি এই রেজাল্ট আজকে দিনের মধ্যে বাতিল করা না হয়, আগামীকাল সকাল 10টা থেকে একটানা বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান করবে। এরপর আবারও বিক্ষোভ শুরু হলে ইউনোকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে। এ সময় চ্যানেল 1 ও স্টার টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের। যে রেজাল্ট হয়েছে সেটা তাদের পছন্দ না, তাদের অনিয়মের অভিযোগ নিয়ে এসে তারা হট্টগোল শুরু করে। সকল কাছ থেকে ফোন নিয়ে নেয়। আমি এই ফুটেজটা যখন সংগ্রহ করতে যাই তখন এক মুহূর্তে তারা আমাকে ধাওয়া করে শারীরিকভাবে লাঞ্ছনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল মেধার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই আমি আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছি এবং আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। এসে যারা উপরে লোকজন আসছিল তাদের আমি নিচে নামিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত। বাইরে আসলে কি সিচুয়েশন হয়েছে এটা আমি এখন বলতে পারবো না। আমার পরিস্থিতি এখনও যেহেতু বিরাজ করছে, পরিস্থিতির এটা একটা সমাপ্তি হলে তারপরে আমি দেখব কোথায় কি হয়েছে। মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের নানা জটিল নিয়মের ফাঁদে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। এসব জটিলতায় পণ্যের ব্যয় বাড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তবে সরকার বলছে ব্যবসা বান্ধব নীতিকেই সমর্থন করা হবে। তাই বন্দর ও কাস্টমসের কাজে আরও সমন্বয় ঘটিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে হাঁটার প্রত্যাশার কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 92 ভাগই পরিচালিত হয় এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। কিন্তু পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা, কাস্টমস প্রক্রিয়ায় জটিলতা আর বিভিন্ন পর্যায়ে বন্দর কাস্টমস সমন্বয়হীনতার কারণে ব্যয় বাড়ছে পণ্যের। এ কারণে চট্টগ্রাম বন্দরকে আরও ব্যবসা বান্ধব করার দাবি দীর্ঘদিনের। এমন প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর ভবনে অর্থমন্ত্রীর উপস্থিতিতে হয়ে গেল সংশ্লিষ্ট পক্ষগুলোর রুদ্ধতার বৈঠক। আর এতে ব্যবসায়ীরা একে একে তুলে ধরেন বন্দর ও কাস্টমসের নানা হয়রানির চিত্র। কাস্টমসের ডকুমেন্টেশনের সমস্যা আছে, 10,000 কন্টেনার নিলামের পণ্য আছে, তারপরে আপনার এমটি কন্টেনারগুলি বাইরে যাওয়ার জন্য কথা হয়েছে। যে প্রক্রিয়া কাস্টমসে চলছে আরও 10,000 কন্টেনার স্টক আপ হবে, কারণ এখানে অনেক অসঙ্গতি আছে। আমাদের এখানে একসময় 700 গার্মেন্ট ছিল, এখন 300-রও কম গার্মেন্ট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কি সরকারের গার্মেন্ট বান্ধব নীতিমালার অভাব। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কাজে জটিলতা নিরসনে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে। উভয় পক্ষের কাজে সমন্বয়ে গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি। আর $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে হাঁটতে সময়োপযোগী করে তৈরি করা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়, কাস্টমসের দীর্ঘসূত্রিতার বিষয়টা বারবার উঠে এসেছে। প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। ব্যবসায়ীরা মনে করেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে পণ্য খালাসের জটিলতা কমলে গতি পাবে আমদানি রপ্তানি বাণিজ্য। আর এতে কমবে অতিরিক্ত সময় ও ব্যয়, লাভবান হবে দেশের সামগ্রিক অর্থনীতি। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। সারের ডিলার নিয়োগ এবং বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, অংশীজনদের সাথে আলোচনা না করেই এই নীতিমালা চূড়ান্ত হয়েছে। সার ব্যবসায়ীরা বলছেন, সমন্বিত ডিলার ব্যবস্থায় লোকসান বাড়বে আর সরবরাহেও দেখা দেবে বিশৃঙ্খলা। গত রবিবার সার বন্টনের নতুন নীতিমালা প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়। সরকারের চালু করা সমন্বিত ডিলার ব্যবস্থা অনুযায়ী প্রতি উপজেলায় সার বিতরণের জন্য অন্তত 9 জন ডিলার রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি একজনের একাধিক সার ডিলারশিপ নেয়ার পথও বন্ধ হয়ে গেছে।
তবে এই নীতিমালায় নাখোশ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। বুধবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভায় নতুন নীতিমালার নানা দিক নিয়ে আপত্তি জানান বিভিন্ন জেলার সার ব্যবসায়ীরা। কোনো নির্বাচন করতে পারবে না, হঠাৎ করে এই নীতিমালাটা কোথা থেকে আসলো? আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করা যে আপনি ঠিক আছে, আপনি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যদি আমরা এই জিনিসটা নিষ্পত্তি করতে পারি, তাহলে আমার হয় আদালতে যাওয়া আমাদের জন্য যুক্তিতর্ক করতে হবে না। অংশীদারদের মতামত না নিয়েই চাপিয়ে দেওয়া হয়েছে নতুন নীতিমালা, অভিযোগ করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন। আমরা মন্ত্রী মহোদয়কে এমন ভাবে তার সাথে লাগিয়ে আসছি, বুঝাইতেছি, কিন্তু দেখা গেল ওই দিনেই সে রাত্রে আমরা মেসেজ পাইতেছি, সার্কুলারটা দিয়ে দিছে 25-এর নীতিমালা, যেখানে বলছে স্যারে আমাদের সারা কথা বলবে না, কাজ করবে না। দ্রুত এই নীতিমালা পরিবর্তন না করা হলে প্রেস ব্রিফিং এবং মানববন্ধন করার কথাও জানান তিনি। আমরা সাংবাদিক সম্মেলন করব, এটা কি একমত সেন্ট্রাল থেকে? তারপরে আমরা প্রতিটি জেলায় একদিনে সেন্ট্রাল সহ আমরা মানববন্ধন করব। 2009 সালের নীতিমালায় প্রতি ইউনিটে একজন ডিলার ও 9 জন খুচরা বিক্রেতা রাখার ব্যবস্থা ছিল। তবে নতুন নীতিমালার কারণে লোকসান এবং বিশৃঙ্খলা তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার, বিবেচনায় ফসলের বীমা, জানালেন পরিবেশ মন্ত্রী। আবার স্বাগত, দেখছেন রাতের বুলেটিন। যাচ্ছি পরের খবরে। কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ 6 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজিম, মোহাম্মদ গোলাম রুহানি, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মোহাম্মদ ইকবাল হোসাইন। চাকুরিচ্যুতদের মধ্যে বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এছাড়া কাজী আশরাফুল আজিম চট্টগ্রাম রেঞ্জে, সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জে এবং মোহাম্মদ ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। অপর 2 কর্মকর্তা মোহাম্মদ গোলাম রুহানি ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকেই পলাতক। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ হয়েছে। সকালে এই তথ্য জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে হাইকোর্টের নির্দেশে 25 জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। গত 19 মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করে সোহেল। এতে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না। ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল 2 জনকে মৃত্যুদণ্ড দেয়। পরে তাদের কন্ডেম সেলে পাঠানো হয়। সেখান থেকে তাদের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। অ্যাটর্নি জেনারেল জানান, ফেনীর নুসরাত ও মাগুরার আসিয়া হত্যা মামলার শুনানির পরেই রামিসা হত্যা মামলার শুনানি হতে পারে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। শুনানিতে ডনের আইনজীবী বলেছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে জানিয়েছে, মামলার আরেক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডনের নাম এসেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেছেন বিচারক। গত রবিবার গ্রেপ্তারের পর ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। ডন শো দ্বারা কীভাবে তাকে সালমানকে হত্যা করা হয়েছে সব কিছু সেখানে বর্ণনা করা হয়েছে এবং সেখানে সে তার বক্তব্য দেওয়া হয়েছে। অতএব মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে এবং তদন্ত সে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটাবে, পালিয়েও যেতে পারে। সেই জন্য এই পর্যায়ে তাকে তার জামিন দরখাস্ত নামঞ্জুর করার জন্য আমরা প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পরে তার জামিনের দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ দেন। মানুষ ও হাতির দ্বন্দ্ব পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তা কমিয়ে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, হাতি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে বড় শক্তি।
রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন, বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ফসল বীমার বিষয়টিও বিবেচনা করা হবে। এছাড়া বন উজাড়, বনের মধ্য দিয়ে রাস্তা ও রেল লাইন এবং বৈদ্যুতিক লাইন নির্মাণ, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার সহ নানা কারণে হাতি সংকটে পড়েছে। তাই মানুষের জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের প্রয়োগও নিশ্চিত করা হবে। আমি মনে করি যে এটা আমাদের জন্য কর্তব্য যে আমরা মানুষ এবং হাতির দ্বন্দ্বকে নিরসন তো একদম করতে পারবো না, কিন্তু এটাকে কমিয়ে এনে একটা সহাবস্থানে আসা। ধান ক্ষেত নষ্ট করলো, উনি খালি তাড়াতাড়ি যাচ্ছেন জিনিসটা, তো এটা তো কোনো বড় জিনিস না, বা উনি একটু বেশি হয়ে যেতে পারে যে এখন আমরা হয়তো দিচ্ছি পার একর যদি ধান নষ্ট করে আমরা দিচ্ছি 1000 টাকা, তো উনি যদি 1500 টাকা চায় তাহলে তো আমি ক্ষতি কিছু দেখি না। তো এই সমস্যাগুলা ইজিলি সমাধান করা যায়। রাতের বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। গাজায় তীব্র মানবিক সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ, পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্রতা বেড়েছে। আবারও স্বাগত রাতের বুলেটিনে। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি 250 ছাড়িয়েছে। শুধু পেরেই রাতেই মারা গেছে 100-রও বেশি মানুষ। দেশটির তৃতীয় বৃহত্তম শহর ক্যালিতে 95 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ 3000-এর বেশি মানুষের সন্ধানে অভিযান চালাচ্ছে রাষ্ট্রীয় বাহিনীগুলো। সোমবার কলম্বিয়ার 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন, হাসপাতাল, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। গাজা ও পশ্চিম তীরে তীব্র মানবিক সংকট এবং সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে গাজায় 13 লাখেরও বেশি মানুষ দৈনিক মাত্র 6 লিটার পানি পাচ্ছে, যা জরুরি প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ দখলদারিত্ব ও চিকিৎসা সেবার উপর হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। গাজা উপত্যকায় অর্ধেকেরও বেশি মানুষ এখন মারাত্মক খাবার পানি ও পয়ঃনিষ্কাশন সংকটে ভুগছেন। জাতিসংঘের জরুরি হিসাব অনুযায়ী দৈনিক অন্তত 15 লিটার পানি প্রয়োজন হলেও গাজার 13 লাখের বেশি মানুষ পাচ্ছেন 6 লিটারেরও কম। প্রায় 9 লাখ মানুষ বাধ্য হচ্ছেন জমে থাকা বর্জ্যের মধ্যে বসবাস করতে। গাজার অর্ধেকের বেশি মানুষ দৈনিক 6 লিটারের কম পানি পাচ্ছেন। 75% মানুষই নির্ভর করছেন পানির ট্রাকের উপর। চিকিৎসা ব্যবস্থার উপর আক্রমণ বেড়েছে। 2 রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও বেড়েছে সংঘাত ও সহিংসতা। গত জুলাই মাসেই চিকিৎসা সেবা খাতের উপর 37টি হামলার ঘটনা ঘটেছে, যা বছরের শুরুর তুলনায় প্রায় 3 গুণ। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি এলাকা দখলের বিষয়ে জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে এ ধরনের দখল পুরোপুরি বেআইনি। মাঠে সাধারণ ফিলিস্তিনিদের জীবনযাত্রা দিন দিন দুঃসহ হয়ে উঠছে। যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির আশা বারবার বাতিল হওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ। আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ হবে এবং শান্তিতে বাঁচব, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। তিনি কোনো চুক্তিতে রাজি নন, শান্তির পরোয়া তিনি করেন না। বিশ্ব নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও অবরুদ্ধ ফিলিস্তিনিদের সাধারণ সুযোগ সুবিধা নিশ্চিত করার আকুল আবেদন জানাচ্ছেন গাজাবাসী। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 10 বছরের প্রেমের সম্পর্ক, এরপর বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রড্রিগেজ। বিয়ের খবর নিশ্চিত করেছেন ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানা গেছে পর্তুগালের ক্যাসকাইসে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। 2016 সালে স্পেনের মাদ্রিদে একটি গুচি স্টোরে প্রথম পরিচয় হয় তাদের। তখন জর্জিনা সেখানে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেই পরিচয় থেকেই শুরু হয় প্রেমের গল্প। এরপর দীর্ঘ 10 বছরের প্রেম অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।
প্রায় 10 বছর ধরে একসঙ্গে আছেন তারা। এই সময়ে সুখ দুঃখ সবকিছুই ভাগ করে নিয়েছেন। তাদের পরিবারে রয়েছে 5 সন্তান। এর মধ্যে রোনালদো ও জর্জিনার জৈবিক সন্তান 2 জন। এছাড়াও রোনালদোর আগের সন্তানদেরও নিজেদের সন্তানের মতোই বড় করেছেন জর্জিনা। 2022 সালে যমজ সন্তানদের মধ্যে একজনকে হারানোর মতো কঠিন সময়ও একসঙ্গে পার করেছেন এই দম্পতি। মঙ্গলবার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। এদিকে বিয়ের আংটি পরা ছবি পোস্ট করেছেন CR7। পর্তুগালের লিসবনের কাছে অবস্থিত সুন্দর উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ে করেন তারা। রোনালদোর বিয়ে নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে আগ্রহর শেষ নেই। তাদের বিয়ের সঠিক স্থান ও তিথির সংখ্যা এবং কারা উপস্থিত ছিলেন এসব এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে তারা বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে পরিবারকে কেন্দ্র করেই ব্যক্তিগতভাবে বিয়ে করেছেন, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্যরা। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরও একবার। অগাস্টের শেষ সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে নর্থ ইস্ট নিউজ। দুদেশের সম্পর্কের জটিলতা সমাধানযোগ্য, মন্তব্য তথ্যমন্ত্রীর। ওবায়দুল কাদের একজন রাজনৈতিক জোকার, মন্তব্য চিফ প্রসিকিউটরের। 7 জনের সর্বোচ্চ শাস্তি চেয়ে ট্রাইব্যুনালের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। অতীতের ভুল নীতির কারণেই অতিরিক্ত লোডশেডিং, মন্তব্য ইশরাকের। এসডিজি অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিকল্পনা সরকারের। শিক্ষায় শহর ও গ্রামের বৈষম্য কমানোর উদ্যোগ। এবং আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্তত 7 সেনা নিহত। চরম খাদ্য সংকটে মেরিন ও নৌসেনারা। আর এই ছিল রাতের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।